রহমতুল্লাহ। আজ থেকে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025 শুরু হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে মূল্যায়ন টুলস ব্যবহার করে এই শিক্ষণ অবস্থান যাচাই এবং রেকর্ড সংরক্ষণ করা হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণ করবেন। তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম এই 3 শ্রেণীতে রেকর্ড সংরক্ষণের যে শখ রয়েছে, শখগুলো একটার সাথে অন্যটার মিল রয়েছে। তো বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণ করার জন্য আপনি প্রথমে শখটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনি বাম পাশে শিক্ষার্থীর, আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের নাম লিখে ফেলবেন। এরপর শিক্ষকের নাম, আপনার নাম লিখবেন, যাচাই তারিখ, আপনি যে তারিখে যতজন যাচাই করেন সেই তারিখটা এখানে লিখবেন। এরপরে বাংলা বিষয় শিক্ষণ যাচাইয়ের জন্য 2টা মানদণ্ড রয়েছে। একটা হচ্ছে বাংলা পঠন দক্ষতা, একটা হচ্ছে বাংলা লিখন দক্ষতা। তো বাংলা পঠন দক্ষতার জন্য আবার কতগুলো সূচক রয়েছে, যেমন বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। ঠিক একইভাবে বাংলা লিখন দক্ষতা যাচাইয়ের জন্য কতগুলো সূচক রয়েছে, সঠিক প্রবাহ, আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান। তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন, এটার জন্য আপনি দেখতে হবে আপনাকে মূল্যায়ন টুলস। তো তৃতীয় শ্রেণীর মূল্যায়ন টুলস, এখানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, ছেলে মেয়ে টিক চিহ্ন দেবে, রোল নং, শাখা, এটা শিক্ষার্থী নিজেই লিখবে। এরপর আপনি মূল্যায়ন টুলসের 1 নং প্রশ্ন সেটা যে 1 নং টুলস লক্ষ্য করলে দেখবেন, নামগুলো পড়ে সঠিকটিতে গোল চিহ্ন দাও, খালি ঘরের সঠিক পণ্যটিতে গোল চিহ্ন দাও। তো এখানে কতগুলো পশু এবং কতগুলো পাখির নাম দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে পাখির নামগুলোতে চিহ্ন দাও। এখন শিক্ষার্থী যদি পাখির নামগুলোতে গোল চিহ্ন দিতে পারে, যেমন এখানে কাক, দোয়েল, টিয়া, ময়না, এগুলোতে যদি সে সঠিকভাবে গোল চিহ্ন দিতে পারে তাহলে তার বর্ণজ্ঞান অর্জিত হয়েছে বলে আমরা ধরে নেব। যদি সে সম্পূর্ণ সবগুলো পারে তখন সেই ক্ষেত্রে তাকে আমরা অতি উত্তম 4 দেব। তবে এখানে আপনি মূল্যায়ন টুলসে লক্ষ্য করলে দেখবেন এখানে একটা প্রশ্ন, এখানে ডান পাশে আরও একটা প্রশ্ন আছে, সবজির নামগুলোতে গোল চিহ্ন দাও। তো এখানে কতগুলো সবজি এবং ফলের নাম দেওয়া আছে। তো সে যদি পটল, লাউ, আলু, টমেটো, বেগুন এগুলো সঠিকভাবে বলতে পারে তাহলে সেই ক্ষেত্রে তাকে এই 2টা মিলে যদি সে হুবহু বলতে পারে তাহলে তাকে অতি উত্তম হিসেবে 4 দিবেন। আর যদি মনে করেন যে একটা পারছে বা কয়েকটা পারে নাই, তখন সেক্ষেত্রে তাকে আপনি উত্তম হিসাবে দিতে পারেন। আর যদি সে এখানে হয়তো বাম পাশেরটা পাখির নামগুলো বলতে পারছে কিন্তু ডান পাশে সবজির নামগুলো একটাও বলতে পারে নাই, তখন তাকে আপনি সহযোগিতা করবেন। আর শিক্ষক হিসেবে আপনি সহযোগিতা করলে তাকে চলতিমান 2 দিবেন। এই 2টা কোথায় দিবেন? এই 2টা হচ্ছে তাকে আপনি বর্ণ জ্ঞানে দিবেন, কারণ সে বর্ণ চিনে এই বিষয়টা চিহ্নিত করতে পেরেছে। এবং ধ্বনি সচেতনতা, এক্ষেত্রে আপনি ধ্বনি সচেতনতাও দিতে পারেন, কারণ আমরা ধ্বনি সচেতনতা সম্পর্কে জেনেছি শব্দের ধ্বনি চেনে নেওয়া এবং আলাদা আলাদা ধ্বনি শনাক্ত করার সক্ষমতা। তো এখানে সে যদি সেই ধ্বনিটাও চিহ্নিত করতে পারে তাহলে তাকে আপনি, যদি সে হুবহু বলতে পারে তাহলে অতি উত্তম, আর যদি আপনার সহায়তা হয় তাহলে 2, আর সে পারলে আপনি শতাংশ হিসাবে এটা করতে পারেন তাহলে 3 দিতে পারেন। এভাবে বর্ণজ্ঞান এবং ধ্বনি সচেতনতাটা আপনি করতে পারেন। এরপরে আপনি আসেন এই যে টুলস 2, ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। তো এখানে বাম পাশের যে চিত্রটা দেওয়া আছে এখানে 2টা শব্দ দিয়ে একটা বাক্য করা হয়েছে, আর ডান পাশে যে শব্দটা দিয়েছে সেইখানে 3টা শব্দ দিয়ে একটা বাক্য করা হয়েছে। তো এখানে চিত্রটা দেখাবেন, চিত্রটা দেখায় আপনি শিশুটি কী করছে। শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি পড়ছে, দৌড়াচ্ছে, খাচ্ছে। সে যদি সঠিকভাবে বলতে পারে এবং একইভাবে 3 শব্দ দিয়ে যে বাক্য তৈরি করেছে এখানে যদি সে বলতে পারে লোকটি মাছ ধরছে তাহলে আপনি তাকে 4 দিবেন। আর যদি সে একটা পারে আর একটা না পারে তখন সেই ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করবেন, সহযোগিতা করে আপনি তাকে আপনার শতাংশ হারে উত্তম 3ও দিতে পারেন। তো সেটা আপনি কোথায় লিখবেন? এই যে আপনি আপনার এই যে
ধ্বনি সচেতনতা এবং বর্ণজ্ঞান এই দুটার মধ্যেও আসবে 1 এবং 2। আসলে বাংলা বিষয়ের মূল্যায়ন টুলস এবং যে রেকর্ড সংরক্ষণ ছক এর সাথে হুবহু মিল নেই, কিন্তু আপনি ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে দেখবেন যে মূল্যায়ন টুলস এবং রেকর্ড সংরক্ষণের যে চক, এই চকের সাথে হুবহু মিল রয়েছে। তাই বাংলা বিষয়টা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি আপনার এই যে চকটা পূরণ করবেন। এরপরে আসেন মূল্যায়ন টুলসের 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আপনি এই যে কোন কোন বর্ণযোগে যুক্তবর্ণ গঠিত হয়েছে সেটিতে গোল চিহ্ন দাও। এটাও আপনার এই যে বর্ণজ্ঞানের সাথে পড়ে, পঠন দক্ষতার বর্ণজ্ঞানের সাথে পড়ে। তো এখানে আপনি শিক্ষার্থীদেরকে বলবেন যে এখানে রাষ্ট্রভাষার মধ্যে যুক্তবর্ণ কোনটা সেটা আলাদা দেওয়া আছে এবং যুক্তবর্ণটা ভেঙে দেখানো হয়েছে। এখানে 3টা করে দেখানো হয়েছে। তো সঠিক সাথে সে যদি বলতে পারে, সঠিক সাথে সে যদি গোল চিহ্ন দিতে পারে, তাহলে আপনি তাকে ধরে নেবেন সে পারছে। আর যদি না পারে তাহলে আপনি সহযোগিতা করবেন। সহযোগিতা করলে যদি না পারে, যদি একদম না পারে, তাহলে তাকে আপনি 1 দিবেন চলতি মানের নিচে। আর যদি আপনার সহযোগিতায় পারে তাহলে আপনি তাকে 2 দিবেন। আর যদি সে কোনো উত্তরে না দিতে পারে তাকে 9 দিবেন। এভাবে আপনি কোডিং করবেন। একইভাবে পুরস্কারের যুক্তবর্ণটা আলাদা করলো, কোন কোন বর্ণ যোগে যুক্ত হয়েছে 2 ক, তাকে সেটা দেখাতে হবে। আবার এখানে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু ফলার ব্যবহার করা হয়েছে। আমরা জানি ফলা হচ্ছে 6টি, আপনি এটা সংক্ষেপে হ জ ব র ল মন। তো হ বাদ দিয়ে আর যে শব্দগুলো, যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো যখন কোনো বর্ণের নিচে বসে তখন সেটা ফলা হিসাবে ব্যবহার হয়। যেমন হ জ জপালা, রপালা, বপালা, এই যে মপালা, নপালা, ঠিক আছে? এইভাবে করুন। এবার 4 নম্বরে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সামর্থ্য শব্দ মিল করি। তো এটা আপনি রেকর্ড সংরক্ষণ ছক থেকে দেখবেন যে এটা হচ্ছে তাহলে আমার শব্দ ভাণ্ডারের সাথে পড়ে। তা আমার শব্দ ভাণ্ডারের সাথে যেহেতু পড়ে, তাহলে আমি দেখি সেখানে কী কী শব্দ আসে। যেমন সজীব, যেমন আপনি লক্ষ্য করেন, এই যে সে যদি বলতে পারে এই যে সজীব, সজীবের সাথে কি মিলবে, শব্দসমূহের মিল করবে। সজীব সতেজ, জীবন্ত, উদ্দীপ্ত, ধরণী, পৃথিবী, অরণ্য, জগৎ, প্রশস্ত, চওড়া, প্রসারিত, বিস্তৃত, গগন, আকাশ, আসমান, নব। যে এই 4টার মধ্যে যদি 2টা পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে কত দিতে পারেন, তাকে আপনি সহযোগিতা করতে পারেন, উত্তমও দিতে পারেন, আবার চলতি মানও দিতে পারেন। যদি এখানে পার্সেন্টেজ হিসেব করেন তাহলে যে কিন্তু 50% পায়, সেই হিসাবে চলতি মান দিতে পারেন। উত্তমে আপনি উত্তমও দিতে পারেন, তবে যেটাই দেন আপনি পরবর্তীতে যখন পরিকল্পনা করবেন তাকে অতি উত্তমে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো এইভাবে তার শব্দ ভাণ্ডারটা, এই যে আপনি লক্ষ্য করেন এখানে তার কী হলো, শব্দ ভাণ্ডারটা তৈরি হলো। শব্দ ভাণ্ডারের জন্য আরও উদাহরণ আছে। আপনি এই যে 6টা শব্দ ভাণ্ডার, হ্যাঁ। সতর্ক শব্দটি দিয়ে কী অর্থ প্রকাশ করে? এখন সে যদি শব্দটা জানে এবং শব্দের অর্থ জানে যে সতর্ক মানে কি, সাবধান, তাহলে তার মানে শব্দ ভাণ্ডার হয়েছে। তার শব্দ ভাণ্ডার হলে আপনি তাকে কী করতে পারেন, এখানে 4 দিতে পারেন। অতি উত্তম, একটা মাত্র প্রশ্ন, 4 দিয়ে দিতে পারেন। এরপর যে আপনি এখানে 5 রয়ে গেছে, বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে। এটা মূলত শিক্ষার্থীর এই যে আপনি লক্ষ্য করেন বোধগম্যতা, এটা তাহলে শিক্ষার্থীর বোধগম্যতাতে আসবে। সে বুঝলো, এটা একটা প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ। যখন সে বুঝলো, এখানে প্রশ্ন করা হয়েছে বোধগম্যতা, তখন সে বোধগম্যতার জন্য তাকে এখানে প্রশ্নবোধক চিহ্নটা বসাবে। 7, কোন বাক্যটি সঠিক। এটা মূলত লিখিততেও যায়, ব্যাকরণিক জ্ঞান। ভোরবেলা ডাকে ঘুম ভাঙে পাখির। তো এখানে সঠিক বাক্যটি সে বলবে ভোরবেলা পাখির ডাকে ঘুম বলে। বাক্যের যে সার্থক বাক্য গঠন, সে যদি সার্থক বাক্য গঠন করতে পারে তাহলে একটা ব্যাকরণিক জ্ঞানেও যেতে পারে। তারপর 8, এখানে একটা এলোমেলো, এটাকে শব্দজট বলা হয়, এটাও শব্দ ভাণ্ডারে যেতে পারে। তো এখানে এই শব্দ ভাণ্ডারটা আপনি এই যে আপনি মূল্যায়ন ছক দেখতে পারেন শব্দ ভাণ্ডার, এই যে শব্দ ভাণ্ডার, তখন সে যদি এটাকে সাজাতে পারে এইভাবে, এই যে এটাকে সরেয়া ন ফ আছে, তো এখানে যদি এলোমেলো সঠিকভাবে সাজাতে পারে আফন, তাহলে আপনি তাকে অতি উত্তম 4 দিতে পারেন। এরপরে আসেন অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে। শিক্ষক শুনে শিক্ষার্থীর
অবস্থান যাচাই করবেন। তো শিক্ষার্থীর অবস্থান যাচাই করার জন্য অনুচ্ছেদটি পড়লো, এটা মূলত এবার আসবে অনুসিদ্ধান্ত। যখন শিক্ষার্থী পড়লো পঠন সাবলীলতাও আসবে। এখানে একটা পাঠ সাবলীল হওয়ার জন্য মূলত মিনিটে 40 থেকে 45টি শব্দ বুঝে পড়তে পারলে তাকে আমরা সাবলীল পাঠক বলতে পারি। তাহলে এভাবে পঠন সাবলীলতা আসলো, দেখা যায় সে 40 থেকে 45টি শব্দ বুঝে বোধগম্যতা নিয়ে পড়তে পারে। অনুসিদ্ধান্ত, তাহলে অনুসিদ্ধান্তটা হচ্ছে কি, এই যে আপনি এই শিক্ষার্থীর আসলে অনুচ্ছেদটি পড়ে এবং বিশ্লেষণ করে সে উপলব্ধি করতে পারবে। এই অনুচ্ছেদটি কি বলা হয়েছে, ঘন সবুজ বন, গাছে গাছে পাখির বাসা, লাল পাখি। তাহলে সে যদি এটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে, তখন সেক্ষেত্রে তার অনুসিদ্ধান্তটা আসবে। তাহলে এভাবে আপনি পঠন দক্ষতাটা যাচাই করলেন। এবার আসেন আপনি লিখন দক্ষতাটা কীভাবে যাচাই করবেন। তো লিখন দক্ষতার জন্য কতগুলো সূচক আছে, আপনি এই যে লক্ষ্য করেন সূচকগুলো আমি আগেও বলছি। এই যে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি। তো সঠিক প্রবাহ মানে কি, এটা আপনারা সপ্তস্ব যা ব্যবহার করেন, যারা শিক্ষার্থীদেরকে শেখান সপ্তস্ব জানেন। তো সঠিক প্রবাহ প্রতিটি বর্ণ বা অক্ষর কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে তা লিখতে পারে, অর্থাৎ শুরু এবং শেষ। তাহলে আমি আপনাকে এই যে এটাতে দেখাই, এই যে এখানে দেখেন, এখানে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। তাহলে এই যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এই যে এটা হচ্ছে কি তাহলে সঠিক প্রবাহ। এটা যদি সঠিকভাবে সে লিখতে পারে তা আপনি তাকে অতি উত্তম দিবেন, অর্থাৎ 4 দিবেন। আর যদি পুরোপুরি না পারে, কিছু একটা ভুল হয়, তাকে 3 দিবেন। আর আপনি সহযোগিতা করলে 2 দিবেন। আর টোটালি যদি মোটে অ্যান্সার না করতে পারে তখন তাকে 9 দিবেন। তাহলে এভাবে সঠিক প্রবাহ গেল। এবার সঠিক আকৃতি। সঠিক আকৃতি হচ্ছে কি, এই যে আপনি এখানে আবার ঠিক একইভাবে এটা লক্ষ্য করেন, এই লেখাটা লক্ষ্য করেন নিচের সঠিক আকৃতি, প্রতিটি বর্ণের সঠিক ও সমান আকৃতি সঠিকভাবে ব্যবহার করা। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন 4টা লাইন, প্রতিটা লাইনের একটা বর্ণের সাথে একটা বর্ণের আকৃতিগত যে মিল আছে, এই আকৃতিটা সমান রাখবেন। তারপরে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল আপনি এখানে লক্ষ্য রাখবেন যে সমান্তরাল হচ্ছে কি, প্রতিটি বর্ণ বা শব্দগুলোর পাশাপাশি অবস্থান যেন সমান হয়। আপনি এখানে দেখেন প্রায় সমান। আমাদের অনেক সময় দেখা যায় এই যে শিক্ষার্থীরা যখন লেখে তখন তাদের লেখাটা শুরু করে উপর থেকে ডান দিকে কোণা হয়ে বাম দিকে চলে যায়, তখন তার সঠিক লেখাটা সমান্তরাল হয় না। সমান্তরাল। এরপরে আছেন আপনি মাত্রা ও বানান। তো মাত্রা ও বানান, এটার জন্য আপনি কী করলেন, এই যে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, 9-1 থেকে 9-4 শব্দের পাশাপাশি লিপিবদ্ধ করবে। 9-1, 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। ওই যেটা আমি বললাম 40 থেকে 45টি শব্দ যদি পড়তে পারে তখন তাকে সাবলীল পাঠক বলা যায়। 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে। তো এই ক্ষেত্রে সে হয়তো ভুলও পড়ে, কিন্তু পড়তে পারলেও আপনি সেগুলো লিপিবদ্ধ করবেন। এই যে পরেরটাতেই আছে, অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, আপনি সেটা লিপিবদ্ধ করবেন। অনুচ্ছেদটির মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন। তো এই ক্ষেত্রে আপনি লাল কলম দিয়ে মূল্যায়ন টুলসে দাগ দিয়ে দিতে পারেন। এগুলো পরবর্তীতে আপনি শিক্ষার্থীর উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করবেন। তো আসেন এবার অনুচ্ছেদটি 9-4 থেকে 9-7 নম্বর প্রশ্ন করবেন এবং লিখতে দিবেন। মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে। তো এখানেও আপনি সঠিক প্রবাহ, আকৃতি, সমান্তরাল, এখানে মাত্রা বানান, মাত্রা ও বানানটা দেখতে পারেন। যেমন বর্ণের মাত্রা, মধ্যমাত্রা, বর্ণহীন মাত্রা আসলে সেটা আপনি যাচাই করবেন এবং এখানে বিরাম চিহ্নটাই লেখার মাধ্যমে আপনি প্রকাশ করবেন। কমা, দাঁড়ি, সেমিকোলন, ড্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, এই যে যেগুলো আছে এগুলো আপনি যাচাই করবেন। কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে। তো এইটা লেখার মাধ্যমে আপনি জানতে পারবেন। বিরাম চিহ্ন, ব্যাকরণজনিক জ্ঞান, শব্দ এলোমেলো হয় কিনা, মধু এর স্বাদ কেমন, গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার তার ব্যাকরণের জ্ঞান এবং বিরাম চিহ্ন জানতে পারেন। তো সর্বোপরি কথা হচ্ছে, আমি আমার কাজটা এভাবেই শুরু করেছি। আপনারা শিক্ষার্থীভাবে টিচার মেথড ইজ বেস্ট মেথড। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এখান থেকে সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।